সব থেকে ফার্স্ট আমি যে পরীক্ষাটা দিয়েছিলাম সেটা হচ্ছে ডাব্লিউপি কনস্টেবল। স্কুলের মাঠটা আমি ফেল করে যাই। আমার এক দাদার সাথে আমার একই ব্যাচে পড়েছি, তাকে ধরে পরে আমি দৌড়ছি। সে আমাকে হেল্প করছে অ্যাকচুয়ালি, যে হ্যাঁ চলো তুমি আমাকে আমাকে ধরে ধরে দৌড়ো। কিন্তু সেই হয় যে লাস্ট একটা 3 মিটার ডিফারেন্স, 3 মিটারের মতো ডিফারেন্সে আমি এখানে ফেল করলাম মেন্স এক্সাম। আর আমরা 4 বন্ধু ছিলাম, আমার 3 বন্ধু পাস করেছিল, আমি একাই ফেল করেছিলাম। তো আমরা 4 জনই কিন্তু একসাথে বেরোলাম, 4 জনই একসাথে বিকালবেলা, আগের দিন বিকালবেলা জার্নি শুরু করলাম। সেই 3 জন গেল ব্যারাকপুর, মানে ব্যারাকপুরে সেন্টার পড়েছিল তাদের, এবং আমি গেলাম টালিগঞ্জ, আমার এক দাদার বাড়ি। ওরা যেদিন কনস্টেবলের মেন্স দিচ্ছে সেই দিন একই দিনে কিন্তু আমি ডাব্লিউবিসিএস এর বাংলা আর ইংরেজি পেপার দিচ্ছি সেম দিনে। হ্যাঁ, আমি যদি কনস্টেবলের গ্রাউন্ডটা পাস করতাম তাহলে কিন্তু হয়তো ওই 3 জনের সঙ্গে আমিও যেতাম, কারণ আমার ওইখানে পাওয়ার চান্সেসটা অনেক বেশি। 100 নম্বরের পরীক্ষা, আর এটা গ্রুপ সি, মানে ধরো 1350 নম্বরের পরীক্ষা প্রায়। তো কোথাও ভগবান যদি তোমাকে ডাউন করে, তুমি যদি তোমাকে কোথাও যদি ফেল করে, তার মানে এটা নয় যে সেটা হেরে যাওয়া। আমি কিন্তু এটা হার টের পাচ্ছি। তো সেই দিনই কিন্তু আমি বুঝতে পারি যে না, সেদিন হয়তো আমাকে ভগবান ফেল করিয়েছে, আজকে আমাকে এই চাকরিটা দেওয়ার জন্য। বাংলাতেই পড়েন, একদম ফ্রি কোর্স রাখা আছে। আমি ওই স্যারের নোটস গুলো, মানে ভিডিও গুলো দেখে দেখে অসম্ভব সুন্দর পড়িয়েছেন। আমার ইকোনমিক্স এর আর কোনো নোট নেই, দ্যাটস ইট। ঠিক আছে, এই হলো 4টে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে আমি তোমার ইন্টারভিউ ভিডিও প্রচুর দেখেছি, প্রচুর ভিডিও করেছিলে, এবং সেটাই কিন্তু আমার প্রিপারেশন ছিল। আমি অন গড বলছি, আমি মিথ্যা কথা বলছি না। আমি ইভেন 2000 আমি যখন ইন্টারভিউ দিতে যাই, আমি তোমাকে খুঁজেওছি যে যদি দাদাকে পাই, তো হয় না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএম এডুকেশন চ্যানেল। আজকে আমার সঙ্গে রয়েছে মিস্টার লক্ষ্মীকান্ত চক্রবর্তী স্যার। রিসেন্টলি ডাব্লিউবিসিএস 2021-এর রেজাল্ট প্রকাশিত হয়েছে। গ্রুপ সিতে রেভিনিউ সার্ভিসে তিনি সিলেক্টেড হয়েছেন। তো স্যার, বিএম এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অভিনন্দন আপনার এই সাফল্যের জন্য। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ তোমাকে, এবং তোমার যারা শ্রোতা আছে ইউটিউবে যেখানেই হোক, তাদেরকেও অসংখ্য, তাদেরকে আমার শুভকামনা আছে। আচ্ছা, তো আজকে আমরা স্যারের সম্পর্কে জানবো। তিনি যেখান থেকে বিলং করে, অবশ্যই সেই স্কুল বা তিনি কবে থেকে প্রিপারেশন শুরু করছেন, বর্তমানে তিনি কি করছেন, সবকিছু সম্পর্কেই জানবো। তো প্রথমে আপনার কাছে যে প্রশ্নটা আমি করব, যে আপনি আপনার চাইল্ডহুড যে লাইফটা আর কি, তো সেটা আপনি কোন জায়গা থেকে আর কি কাটিয়েছেন, আর বর্তমানে আপনি কি করছেন? তো আমার মানে যে গ্রাম, আমার গ্রামের নাম হচ্ছে, ছোট্ট একটা গ্রাম, তার নাম হচ্ছে চিচুড়িয়া। এটা পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে আসছে, রানীগঞ্জ আসানসোল যে কয়লা খনি অঞ্চল, সেখানেই আমার গ্রাম। ছোটবেলা আমার বরাবর এই গ্রাম থেকেই পেরিয়েছে। গ্রামের স্কুলেই আমার পড়াশোনা, গ্রামেই আমার খেলাধুলা, গ্রামের মাঠেই আর কি খেলাধুলা। তো তারপর আমার গ্রামের যে প্রাথমিক বিদ্যালয়, সেখান থেকে আমার মানে প্রাইমারি স্টাডি হয়েছে। তারপর গ্রামের মানে হাই স্কুল, যেটা চুচুড়িয়া উপেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় আমার স্কুলের নাম, সেখান থেকে আমার ক্লাস দিয়েছে। তো এবার আনফর্চুনেটলি আমার গ্রামে মানে সায়েন্সের স্ট্রিম নেই, 11-12 সায়েন্সের স্ট্রিম নেই, যার কারণে আমাকে পাশের এক গ্রাম, কেন্দা গ্রামের নাম হচ্ছে কেন্দা, সেখানে আমাকে মানে আমার এইচএস পড়াশোনা এখানে কমপ্লিট হয়। তো আমি বলে রাখি, আমার 2014-তে হয়েছে মাধ্যমিক, এবং 2016 সালে আমার এইচএস কমপ্লিট হয়। দেন আমাদের রানীগঞ্জ শহরে যে ত্রিবেণী দেবী ভালোটিয়া কলেজ, টিডিবি কলেজ, সেখান থেকে আমার গ্র্যাজুয়েশন হয় 2019 সালে, এবং আমার সাবজেক্ট ছিল ফিজিক্স। আচ্ছা, এই যে 2019 সালে আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে, তো এই যে ডাব্লিউবিসিএস বা কম্পিটিটিভ এক্সাম, তো এই প্রিপারেশনের শুরুটা কবে থেকে? মানে আমি বরাবরই একটু অগোছালো টাইপের ছেলে সব জায়গাতেই, মানে আমি সেইভাবে কিন্তু সফিস্টিকেটেড ভাবে কোনো কিছু ভেবে পরে একটা ভাবলোভাবে ভাবলাম যে হ্যাঁ এই জিনিসটা করবো বা এই জিনিসটা তৈরি করবো, এই জিনিসটা কিন্তু আমার মধ্যে ছিল না। যাই হোক, গ্র্যাজুয়েশন আমি যখন পড়াশোনা করি, গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে করতে গ্র্যাজুয়েশনের পড়াশোনা একটু মানে প্রবলেম হয়। আমি অতটা ভালো স্টুডেন্ট, সেই লেভেলের স্টুডেন্ট আমি কোনোদিনই ছিলাম না। তো যাই হোক, তো এই যে স্টুডেন্ট আমি মাধ্যমিক বা এইচএস লেভেলে ছিলাম, গ্র্যাজুয়েশন পড়াশোনাটা অনেকটা থিমিয়ে যায়, মানে অনেকটা খারাপ হয়ে যায়। যাই হোক, তো তারপর মোটামুটি ওটাকে আমি কমপ্লিট করলাম। গ্র্যাজুয়েশন করার পর আমরা কিছু বন্ধু মিলে, 4 জন আমরা বন্ধু ছিলাম, তারা সবাই মিলে ডিসিশন নিলাম যে হ্যাঁ আমরা এরকম গভর্নমেন্ট সার্ভিসের জন্য পড়াশোনা করবো। তখন এটা হচ্ছে 2019-এর শেষ, 2020 শুরু প্রায়। তো তারপর মানে
এবার পড়াশোনা যদি করতেই হয়, যে কোনো একটা পরীক্ষার জন্য আমরা প্রিপারেশন করবো, তখন অবশ্যই সব থেকে প্রথমে যে একটা বড় বড় নামের দিকে আমাদের চোখটা যায়, যে একটা বড় সার্ভিসের জন্য পড়াশোনা করব। তো সেই জন্যই আমরা ঠিক করলাম যে আমরা ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নেব। এই ছিল গল্প। আচ্ছা, তো একদম শুরু থেকে আমি বলছি। হুম 2019-এর পর থেকে আপনি বললেন আপনি প্রিপারেশন আর কি শুরু করেছিলেন। তো হুম হুম সেক্ষেত্রে আপনার ১ম আর কি বুক লিস্ট বা আপনি কিভাবে ঠিক শুরু করেছিলেন? কারণ ধরুন সামনে অনেকেই আর কি হুম প্রিপারেশন মানে আপনার ভিডিওটা হুম দেখে অনেকেই আর কি শুরু করবে বা হুম তারাও অনেকে হুম প্রিপারেশন নিচ্ছে এরকম অবস্থাটাও রয়েছে। তো সেক্ষেত্রে আর কি ১ম হুম যে স্ট্র্যাটেজি যে আপনি বুক লিস্ট বা হুম আপনি কোনো কোচিং সেন্টার বা কিছু এরকম কি আর কি আপনি ফলো করেছেন? হুম হুম। বলি আমি, মানে আমার প্রিপারেশন স্টেজে সব থেকে দুটো আমি প্লাস পয়েন্ট বলি, মানে আমার মনে হয় এটা আমার একটা বিরাট বড় প্লাস পয়েন্ট। প্রথম প্লাস পয়েন্ট হচ্ছে যে মাধ্যমিকের পর যে সায়েন্স তথাকথিত একটা ভালো রেজাল্ট হলে সায়েন্স নিতে হয় বা সায়েন্স নিয়ে পড়াশোনা করতে হয়, ভালো রেজাল্ট যেহেতু হয়েছে সেই জন্যই কিন্তু আমার সায়েন্স নেওয়া। আমার ইতিহাস ভূগোল বা যে যে সাবজেক্টগুলো আমাদের মাধ্যমিকে থাকে, যেটা আর্টস গ্রুপ বলা হয়, কোট অ্যান্ড কোট আর্টস গ্রুপ বলা হয়, তো সেরকম কিন্তু আমার কোনো মানে দ্বিধা ছিল না আর্টস গ্রুপের প্রতি। আমার আর্টস গ্রুপের সাবজেক্ট খুব ভয়ানকভাবে ভালো লাগতো। আমি হিস্ট্রি পড়তে বরাবর খুব ভালোবাসি, ভূগোল পড়তে বরাবর খুব ভালোবাসি। এটা আমার একটা প্লাস পয়েন্ট ছিল, আমার কোনোদিন এগুলোর প্রতি অনীহা ছিল না। আর সেকেন্ড প্লাস পয়েন্ট যেটা হচ্ছে মাধ্যমিকের পর ক্লাস 11 থেকে কিন্তু আমি টিউশনস পড়াচ্ছি। প্রচুর ছেলে পড়িয়েছি, প্রচুর ছেলে মেয়েকে পড়িয়েছি ছোটবেলা থেকে। আমি যখন ছোট, মানে আমার সঙ্গে আমার স্টুডেন্টরা হয়তো 2 বছর বা 1 বছর, এমনও হয়েছে 1 বছরের ডিফারেন্স। সেরকম প্রচুর ছেলে পড়িয়েছে, মানে আজকে দাঁড়িয়ে হয়তো আমার প্রায় 500-র বেশি স্টুডেন্টস আমার হয়ে গেছে। তো এইটা আমার প্লাস। তো আমার প্রিপারেশন কিন্তু 2019-এর পর থেকে শুরু হয়নি, কোথাও না কোথাও প্রিপারেশনটা কিন্তু আমার প্রায় 2015-16 সাল থেকেই চলছে। ঠিক আছে, কারণ ক্লাস 9, 10, 11, 12-এর মানে ছেলে মেয়েকে প্রচুর পড়িয়েছি। এমনও হয়েছে যে আমি পড়াতে গেছি একটা বাড়িতে, তার গার্জেনকে আমি বলেছি যে আমার সাবজেক্ট হচ্ছে হিস্ট্রি, আমি হিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছি। তো তাকে আমি 2 বছর ক্লাস 9 এবং 10 তার সিবিএসই, তাকে আমি হিস্ট্রি পড়িয়েছি, মানে এসএসসি গ্রুপটা পড়িয়েছি, হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্স সব পড়িয়েছি। তো এটা আমার একটা প্লাস পয়েন্ট ছিল। যাই হোক, তো 2019-এর পর আমরা ওই বন্ধুরা মিলে ডিসাইড করলাম যে আমরা এরকম প্রিপারেশন নেব, কম্পিটিটিভের পড়াশোনা করবো। হ্যাঁ, তো সেইভাবে আমরা প্রথম কলকাতায় আসি, মানে কলকাতায় আমরা গ্রামে গ্রামে আমাদের বাড়ি, অনেক মানে দূর থেকে, ওইখান থেকে প্রথমে কলকাতায় আসি। আমার বাড়ি থেকে কলকাতার দূরত্ব প্রায় নিয়ার অ্যাবাউট 200 কিলোমিটার। তো সেখান থেকে কলকাতায় এসে পরে বড় যেটার নাম, যাই হোক, তো সেখানে মানে কোনো কারণবশত থাকার অসুবিধার জন্য বা যাতায়াতের অসুবিধার জন্য ওখানে আমরা ভর্তি হতে পারিনি। আর ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ডটা অতটা ভালো ছিল না, যার কারণে অ্যাফোর্ড করাটা মুশকিল হয়ে গেছিল। তারপর আমি এখান থেকে চলে যাই বর্ধমান। বর্ধমান আমার একটু সামনে হতো, তো বর্ধমান থেকেও একই ব্যাপার, একই গল্প। তারপর বর্ধমানের একটা কোচিং সেন্টারে আমি ভর্তি হই। তার নামটা বলতে আমার অসুবিধা নেই, তার নাম হচ্ছে বিদ্যাসাগর ইনস্টিটিউট। খুবই ভালো একটা ইনস্টিটিউট, সেখান থেকে আমি পড়াশোনা করেছি। তাদের স্যাররা প্রচন্ড কর্ডিয়াল, মানে অসম্ভবভাবে আমাদেরকে ভালোবেসে পড়িয়েছে। কিন্তু আনফর্চুনেটলি আমি যখন এখানে পৌঁছাই, তো তার 6-7 মাসের মধ্যেই আমার কিন্তু মানে কোভিড পুরোপুরি একদম জিনিসটা খেয়ে নেয় সম্পূর্ণভাবে, পুরো কোচিং সেন্টার বন্ধ হয়ে যায়, বর্ধমানে থাকাটা বন্ধ হয়ে যায়, বাড়ি ফিরতে হয়। কিন্তু ওই যে 5-6 মাসের যে প্রিপারেশন, 5-6 মাসের যে পড়ানো, কিছু পড়ি, মানে আমি ওই যে বললাম প্রচন্ড অগোছালো, কোনো জিনিস সফিসিয়েন্ট ভাবে আমার হয় না। তো ওই 6 মাস আমি পড়তেই গেছি শুধু। কিন্তু এখানে ছেলে স্টুডেন্টদেরকে দিয়ে আমি শিখেছি। ওখানে আমি সব থেকে জুনিয়র আমিই ছিলাম, আমার এখনো মনে আছে। সব থেকে জুনিয়র আমি গ্রাজুয়েশন জাস্ট কমপ্লিট করেছি, বাকিরা আমার থেকে অনেক অনেক সিনিয়র ছিল। তো আমি সেখানে গিয়ে বুঝতে পেরেছি যে মানুষ কিভাবে পড়াশোনা করে, কিভাবে কষ্ট করছে, কিভাবে স্ট্রাগল করছে। তার তো আমি পড়াশোনা করছি না। তো সেখান থেকে একটা আইডিয়া ফর্ম হয় আমার মধ্যে, না পড়তে হবে, পড়াশোনা করতে হবে, হবে না। তার থেকেও বড় কথা হচ্ছে যে মানে আমার সাপোর্ট কিছু নেই। আমি কোনো কাজ জব করছি না, কোনো কাজ করছি না, হাতে হয়তো সেভাবে আমি উপার্জনও করতে পারছি না, বাড়িতে মা বাবা রয়েছে। তো সেই মোটিভেশনটা আমি আমি আমার গ্রামে ফিরে আসি। দেন আমার এই গ্রামে তারপর থেকে আমার ফুল ফ্লেজেড যে প্রিপারেশন 2020 লাস্ট দিক বা 2020 ওই মিড, মানে হাফ মিড থেকে আমার পড়াশোনাটা শুরু হয়। এবং বইয়ের ব্যাপার যদি বলো, বইয়ের ব্যাপার আমার বই বলতে ওই যে বললাম, একটা প্রথম হচ্ছে যে আমার পছন্দ টিউশনস পড়া। সেখানে আমার মানে স্ট্রং হয়েছে, জিও স্ট্রং হয়েছে, সেখানে আমার পলিটিক্স স্ট্রং হয়েছে, সেখানে আমি ইকো পড়িয়েছি।
ভেরিয়াস জিনিস পড়িয়েছি, ম্যাথস পড়াতাম, সবকিছুই, মানে এভরিথিং আমি পড়াতাম। মানে আমি প্রচুর মানে টিচার যখন আমি পড়াতাম, সেই পড়ানোটা কিন্তু আমি নিতাম অ্যাজ মানে লোককে জানানোর জন্য। আমি নিজে যে জিনিসটা পড়ছি সেই জিনিসটা এমন না যে আমি নিজে জেনে গেলাম কমপ্লিট হয়ে গেল, এমন কিছু না। কিন্তু মানে আমি জানছি যে আমি লোককে জানাবো, এই জিনিসটা আমি বুঝলাম। কিছু একটা সিম্পল একটা এক্সাম্পল বলি যদি, তারপর পলিটির মধ্যে একটা কোয়েশ্চেন আসছে, প্রেসিডেন্সিয়াল ইলেকশন, প্রেসিডেন্টের কিভাবে ইলেকশন হয়, এই যে ট্রান্সফারেবল এন্ড প্রেফারেবল ভোট, এই যে সিস্টেমটা হয়তো আমি মুখস্থ করে নিলাম, আমি পড়ে নিলাম, কিন্তু কিভাবে হয়, তার কনসেপ্ট কি, কিভাবে ট্রান্সফারেবল হয়, কিভাবে প্রেফারেবল হয়, এই জিনিসগুলো আমি বুঝতে ভালোবাসি। মানে একটা হিস্ট্রি পড়ছি, তো হিস্ট্রিতে সাপোজ মৌর্য পড়ছি, তারপরে ওই মৌর্য এম্পায়ার, পরে গুপ্তা এম্পায়ার আসছে, তারপরে শিলাদিত্য বংশ আছে, হর্ষবর্ধন আসছে, হর্ষবর্ধনের স্টোরিটা কি, কিভাবে রাজ্য সেই বনে পালিয়ে গেল, এই যে ঘটনাগুলো, ইতিহাসের ঘটনা, ভূগোলে যদি এই যে হিমালয়ান ফরমেশনটা, ট্রান্স হিমালয়ের পরে হিমাদ্রি হিমালয়, হিমাচল হিমালয়, শিবালিক হিমালয়, চারটে কিভাবে দাঁড়িয়ে আছে, একটার পর একটা কিভাবে আছে, কি কোন জিনিসটা তাদেরকে প্রয়োগ করছে, কিভাবে আমরা জিনিসটাকে বুঝতে পারবো। তো এই জিনিসগুলো মানে আমি পড়েছি যখন, তখন কিন্তু আমি এমন ভাবে তৈরি করেছি, কেউ আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আমাকে জিনিসটা বোঝায়, আমি তাকে ছবি এঁকে বুঝিয়ে দিতে পারবো। এই হচ্ছে ব্যাপার। আমি বুক লিস্টে আছি, সবার একটা বুক লিস্ট থাকে, আমারও সেরকম বুক লিস্ট অবশ্যই আছে। তো আমার প্রথমত হচ্ছে আমার ইতিহাস পড়তে প্রচন্ড ভালো, সবার মতোই। কিন্তু আমি আবারও বলছি, আমি কিন্তু ওই যে বললাম অগোছালো, আমি কিন্তু ভেটেরান নই। আমি মানে WBCS পড়াশোনা করেছি, কিন্তু আমি একই সঙ্গে কিন্তু আলাদা পথেও হেঁটেছি। আমি WBCS প্রিপারেশন করেছি, তার সঙ্গে আমি SSC-রও প্রিপারেশন করেছি, এবং তার SSC আমি এখন মানে জবেও আছি, আমার জয়েনিং এখনো হয়নি WBCS এ। তো বুক লিস্ট আমি যদি প্রথম বলি, হিস্ট্রির জন্য আমি প্রথম আমি জীবন মুখোপাধ্যায়ের বই কিনেছিলাম, বাংলা বইটা, অসাধারণ বই, পুরোপুরি পড়ে কমপ্লিট করেছি, জেনেছি, গল্পের মতো পড়েছি। আচ্ছা, আমি বলে রাখি, সব থেকে ফার্স্ট বই হচ্ছে আমার লুসেন, ইয়েলো কালারের যে লুসিকের বইটা, সেটা আমি টোটালি কমপ্লিট করেছি। আইডিয়া ফর্ম হয়েছে ওইখান থেকে খুব ভালোভাবে, অনেক জিনিস দেওয়া আছে সেখানে। দেন জীবন মুখোপাধ্যায় পড়লাম হিস্ট্রির জন্য, তারপর মনে হলো না কোথাও আমার বাকি থাকছে, যদিও এতটা মনে হওয়া উচিত নয়, কিন্তু আমার মনে হলো না আমার বাকি থাকছে, তো আমি আরো একটু ডিটেলসে যেতে চাই। যেহেতু আমার হিস্ট্রি অপশনালও ছিল, সেহেতু আমি একটা বই কিনলাম, পুনাম দালাল দাহিয়ার বইটা কিনলাম, যেটা এনসিএন মিডিয়েভেল একটা, ওই বইটা অসাধারণ বই। আর আরেকটা বই আমি কিনেছিলাম, যেটা মডার্ন ইন্ডিয়া, সেটা হচ্ছে সোনালী বানসাল। এই দুটো বই মানে অসাধারণ, এই দুটো বইয়ের বাইরে দরকার নেই কিছু পড়ার, যাই হোক। তো ওই দুটো বই পড়েছিলাম হিস্ট্রির জন্য। আচ্ছা, জিওগ্রাফির জন্য একটা অ্যানোনিমাস কোনো একটা নোট পেয়েছিলাম, কার নোট আমি জানি না, বা গুগল থেকে বা কোনো টেলিগ্রাম চ্যানেল থেকে আমি পেয়েছিলাম। সেই নোটটা পুরোপুরি আমি খাতায় নোট ডাউন করেছিলাম, কিছু জিনিস অ্যাড আপ করে, যে জিনিসগুলো নেই এখানে সেগুলো অ্যাড করতে থাকতাম, জানতাম, ইউটিউব থেকে ভিডিও দেখতাম, সেখান থেকে অ্যাড করে করে সেগুলোকে সামারাইজ করতাম। প্লাস কাতিচন্দ্র মণ্ডলের একটা বাংলার যে বইটা আছে, বাংলা ভার্সনের ভূগোলের বইটা, অসাধারণ বই। এই দুটো বই আমার ভূগোলের ছিল। দেন আমি আসি পলিটিতে আমি ইউটিউব থেকে প্রচন্ড নিয়েছি, ইউটিউবে প্রচন্ড আমি মানে বিশ্বাসী। ইউটিউবে আমি একটা স্যারের ভিডিও করেছিলাম, তার নাম হচ্ছে খান স্যার। খান স্যারের পুরো মানে পলিটির একটা পুরো কোর্স আছে, সেই পুরো কোর্স আমি কম করেছিলাম, সেখান থেকে নোট বানিয়েছিলাম। হ্যাঁ, প্লাস লক্ষ্মীকান্তের বইটা আমার কাছে ছিল, কিন্তু আমার মনে হয়নি WBCS এর জন্য লক্ষ্মীকান্ত অতটাও প্রয়োজন। আমি আমার পার্সোনাল অপিনিয়ন বলছি, বাকিদের কথা আমি জানি না। কিন্তু কিছু কিছু টপিক, যেমন ফান্ডামেন্টাল রাইটসের টপিকগুলো আমাকে হয়তো এখান থেকে একটু বুঝতে হবে, ডিপিএসপি গুলো একটু ভালোভাবে বুঝতে হবে, বা পঞ্চায়েতের যে স্ট্রাকচারটা তৈরি হয়ে আছে, যে পঞ্চায়েতটা আমাকে বুঝতে হবে, সেই জিনিসগুলোকে বোঝার জন্য কি বিভিন্ন কেস স্টাডি যেগুলো আছে, বা যদি লিস্ট গুলো বলি, সেন্ট্রাল লিস্ট কি আছে, স্টেট লিস্টে কি আছে, কনকারেন্ট লিস্টে কি আছে, এই জিনিসগুলো একটু ভালোভাবে বোঝার জন্য বইটা অবশ্যই দরকার। কিন্তু WBCS এর জন্য পুরোপুরি যে আমি বলে প্রতিটা সাবজেক্ট থরলি পড়তে হবে, অতটা আমার মনে হয়নি। আমার এই নোটটাতেই কিন্তু হয়ে গেছে, এই কানসারের যে পলিটির নোটটা ছিল ওইটা। আচ্ছা, ইকোনমিক্সের কথা আমি বলি। ইকোনমিক্সে মানে একটা স্যার আছে, সেই স্যারের নামটা আমার ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না, আই থিঙ্ক হিরক স্যার, স্যারের নাম হিরক স্যার। তিনি অসম্ভব সুন্দরভাবে একটা ভিডিও ইউটিউবে দেখেছেন, প্লে লিস্ট রেখেছেন। তিনি মানে অবশ্যই তিনি বাঙালি, এবং তিনি বাংলাতেই পড়ান, একদম ফ্রি কোর্স রাখা আছে। আমি ওই স্যারের নোটস গুলো মানে ভিডিওগুলো দেখে দেখে খাতায় টুকে নোটস বানিয়েছিলাম। তিনি অসম্ভব সুন্দর পড়িয়েছেন। আমার ইকোনমিক্সের আর কোনো নোট নেই, দ্যাটস ইট। ঠিক আছে, এই হলো চারটে। এবার ম্যাথস যেটা বলি, ম্যাথসের ব্যাপারটা হচ্ছে যে আমার ওই যে আমি বললাম, ম্যাথস আমার একটা প্লাস পয়েন্ট ছিল, কারণ আমি প্রচন্ড টিউশন পড়িয়েছি, প্রচন্ড, মানে আমার
কোয়েশ্চেন দেখে আমার মুখে অ্যান্সার চলে আসতো একটা ব্যাপার, একটা সময় ছিল, এখন আর নেই, এখন আমি পুরো বন্ধ হয়ে গেছে যেগুলো। কিন্তু মানে প্লাস যদি কিছু 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 অঙ্ক আমি পারলাম না, কিছু অঙ্ক বুঝতে পারছি না, তখন সেগুলো আমি ইউটিউবের হেল্প নিয়ে পরে বিভিন্ন স্যারের কাছ থেকে, সব স্যারই আমার ভালো লাগতো, সেখান থেকে কমপ্লিট করতাম। অ্যান্ড পরে রইলো হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স যেটা, সেটা হচ্ছে একটা টেলিগ্রাম চ্যানেল আছে, সেই টেলিগ্রাম চ্যানেলটার নাম হচ্ছে স্বপ্ন। আই থিঙ্ক সবাই জানে, স্বপ্ন বলে টেলিগ্রাম চ্যানেল আছে। সেই চ্যানেলটা থেকে একটা মান্থলি বেসিসে আমি কারেন্ট অ্যাফেয়ার্স ডাউনলোড করতাম, পিডিএফটা, সেটাকে প্রিন্ট করাতাম, দেন সেখান থেকে আমি একটা নোট ডাউন করে পড়াশোনা করতাম। এই ছিল আমার গল্প। আর আরেকটা বলি, ডেসক্রিপটিভে যেটা বাংলা আর ইংরাজি, তো এটার জন্য আমি আলাদা করে কোনো পেপার, যে বলে না পেপার পড়া বা এই জিনিসগুলো পড়া, একটা ডিটেল স্টাডি করা, সেই জিনিসগুলো আমার ছিল না। আমি একটা ওই কার্তিক চন্দ্র মন্ডলের মন্ডল প্রকাশনের একটা বই আছে, ডেসক্রিপটিভ ইংলিশ আর ডেসক্রিপটিভ বেঙ্গলি, একই বই আছে, ডাব্লিউবিসিএস ওরিয়েন্টেড টোটালি ওটা। ওইখান থেকে বিভিন্ন টপিকের ওপর বিভিন্ন ইজে লেখা আছে, বিভিন্ন ওই যে যা যা জিনিসগুলো পড়ে সেই জিনিসগুলো প্রতিটা লেখা আছে। ইজেটা মানে বেসিক্যালি বেশি জোর দেওয়া হয় এটার উপরে। তারপর তো ওই বেশি একটা ধারণা দেওয়া আছে সেখানে, ভালো খুব অসাধারণ বই। সেখান থেকে আমি জাস্ট পড়তাম, না দেখে মুখস্থ, যেমন ছোটবেলায় বাচ্চারা করে, না দেখে মুখস্থ করে লেখার চেষ্টা করতাম, প্লাস সেই রিলেটেড টপিক গুলো আমি নিজেকে দিতাম, এবং সেখান থেকে দেখে দেখে করতাম। আমার বন্ধুদেরকে দিতাম, আমার যারা স্যার ছিল তাদেরকে দিতাম, তাদেরকে দিয়ে চেক করাতাম, তারা চেক করতো, সেখান থেকে আমি স্যাটিসফ্যাকশন নিয়ে আসতাম আর কি। এই হচ্ছে গল্প। আচ্ছা, মোটামুটি সবকিছুই জানলাম, সবকিছুই শুনলাম। আচ্ছা, একটু আগে হুম শুনছিলাম যে এখন অন্য জবে রয়েছেন। তো ডাব্লিউবিসিএস এই যে হুম জবটা 2021 ঢুকছি, এর আগে আপনি কি কি হুম জব পেয়েছেন? হুম আমি এটাও বলি, ডাব্লিউবিসিএস কিন্তু মানে মানে আমার মনে হয়েছিল ডাব্লিউবিসিএস কিন্তু মানে একটা লং রানিং এর প্রসেস। তুমিও সবাই জানো, সবাই জানে হুম, হুম, হুম। ডাব্লিউবিসিএস কিন্তু একটা অনেক লম্বা দৌড়, একটা জার্নি, একটা শুধু পরীক্ষা কিন্তু নয়। তো আমি সেই জন্যই বিভিন্ন পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু করি। সব থেকে ফার্স্ট আমি যে পরীক্ষাটা দিয়েছিলাম সেটা হচ্ছে ডাব্লিউপি কনস্টেবল। কোয়েলের মাঠটা আমি ফেল করে যাই, মানে অনেকটা চেষ্টা করেছিলাম, যার কারণে আমি মাঠ ফেল করি, জাস্ট এই 3 মিটার 4 মিটারের ব্যবধানে আমি মাঠটা ফেল করে যাই। আচ্ছা। তারপর আমি ডাব্লিউপি এসআই পেয়েছিলাম, ওয়্যারলেস অপারেটরের একটা পোস্ট ছিল পশ্চিমবঙ্গ পুলিশে, সেটাও পেয়েছিলাম। হুম, হুম, আচ্ছা, আরেকটা আমি 2020 সালে আমি এমটিএস জয়েন, মানে এমটিএস জবে চাকরিটা পাই, এসএসসি এমটিএস। তো তার জয়েনিং এর আগে 2021-এর এমটিএস এর আমার ডিভি হয়েছিল। তো 2021-এর এমটিএসটা আমি পেয়েছিলাম, কিন্তু যেহেতু 2020-টা সেই মুহূর্তে জয়েনিং করি, সেহেতু আমি 2021-এ যেতে পারিনি। আনফর্চুনেটলি আমার জন্য একটা সিট ওখানে মিস হয়ে যায়, কিন্তু যাই হোক, তার জন্য আমি ক্ষমা প্রার্থী বাকি অ্যাসপিরেন্টসের কাছে। আর রিসেন্টলি আমার জব হয়েছিল, সেটা হচ্ছে ইপিএফও, ওই এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, যেটা তার একটা এসএসএ বলে পোস্ট ছিল। আমার এখানে অসাধারণ একটা র্যাঙ্ক, মানে ওই পরীক্ষাটার জন্য আমি প্রচন্ড মানে মানে লুক ফরওয়ার্ড ছিলাম যে ওই পোস্টটা আমার ভালো পরীক্ষা, দারুণ দারুণ একটা পোস্ট ছিল। আমি অল ইন্ডিয়া র্যাঙ্ক 241 মতো করে পরে ওয়েস্ট বেঙ্গল জোন পাই, কিন্তু আনফর্চুনেটলি ওটা মানে লটারি সিস্টেমের মতো একটা হয়ে পড়ে, আমার পোস্টিং হয়ে যায় পোর্ট ব্লেয়ার, আন্দামান, যার কারণে আমি যেতে পারিনি। হ্যাঁ, সেই জন্যই। আর লাস্টে এই তো এই রিসেন্ট এই রেজাল্টটা এলো। আচ্ছা। মোটামুটি প্রত্যেকটা বিষয়ই জানলাম। একটা বিষয় আমার কোশ্চেন আছে। ডাব্লিউপি কনস্টেবল থেকে আজকে ডাব্লিউবিসিএস 2021, মানে এই যে জার্নি, একটা শুরুটা একরকম থেকে শুরু করে আজকে বিসিএস, এটা কিন্তু হুম বলতে গেলে যে যতটা বলা সোজা ততটা কিন্তু কঠিন না। আমরা মানে হুম ডাব্লিউপি তে যখন যারা আর কি দৌড়ায়, তো সেই যে প্রিপারেশন, তো সেখানের পাশাপাশি আজকে ডাব্লিউবিসিএস এ আমি মানে এর আগে যতজনের ইন্টারভিউ নিয়েছি, তো এইটা একটু আমার কাছে নতুন মনে হলো। তো এই হুম জার্নিটা, যে এইটা আর কি কেমন ভাবে আপনি দেখেছেন সামনে থেকে? আর সামনে যারা আর কি, ধরুন এখন সিচুয়েশন, অনেকেই ডাব্লিউবিপি কনস্টেবলে চাকরি করছে, ঠিক আছে, অনেকেই করছে। হুম তো তাদের হুম অনেকেরই ইচ্ছা থাকে যে বিসিএস, ডিএসপি হুম বলুন, গ্রুপ বি বলুন, বা বিসিএস এর কোনো একটা পোস্ট। তো হুম। সেখানে যদিও আপনার হয়নি, আপনি বললেন, তবুও আমি বলবো যে এই দুটো প্রিপারেশন একসাথে কিভাবে আপনি নিয়েছেন? আমি একদিকে, আবার হ্যাঁ, হ্যাঁ, হুম একদিকে রান মানে 200 মিটার, 1600 মিটার রান, সেটা একদমই মুখের কথা না। হুম তো যারা হুম দেয় শুধুমাত্র তারাই জানে সেটা। আর ওটার হুম প্রিপারেশন পাশাপাশি পড়াশোনা, এই দুটো কিভাবে করতে? এটা একটা কনসিকুয়েন্সেস খুব সুন্দর আছে, আমি এটা লাস্টে বলছি। তো আমি প্রথমেও বললাম, আবারও বলছি, আমি একদম একটা ছোট্ট গ্রাম থেকে উঠে এসেছি। তো আমি বুঝি, মানে আমার
অনেক অনেক ওই যে বললাম অনেক ছেলের সঙ্গে, অনেক ছোট ছোট মানে ছোট ছোট ছেলে আমার থেকে বয়সে 1 বছর 2 বছরের ছোট ছেলে মেয়েদের সঙ্গে আমি একসাথে বড় হয়েছি, তাদেরকে পড়িয়েছি। তো আমার যেটা মনে হয়েছিল যে আহ, সব কি মানে ডাব্লিউবিসিএস টা একটা, আমি আবার আবার বলছি ডাব্লিউবিসিএস আমি প্রিপারেশন বরাবর আমি নিয়েছি, অবশ্যই নিয়েছি, এমন বলবো না আমি পড়াশোনা করিনি। কিন্তু আমার মনে হয়েছে এটা অনেক বড় জার্নি। আর সেই সময় একটা একটা যে বেকারত্বর যে জ্বালা, যেটা এখনকার ম্যাক্সিমাম ছেলে 95% ছেলে ফেস করছে, একটা জব, যে আমার একটা হয়তো একটা কিছু চাই। আমারও আমারও মধ্যে কিন্তু সেই জিনিসটাই ছিল যে আমি একটা কোনো একটা জব অ্যাটলিস্ট পাই, যেন আমার বেকারত্বের জ্বালাটা মেটে। এটা একটা 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 বিরাট বড় দাবি এখনকার দিনে দাঁড়িয়ে। হয়তো অনেকে আমার সাথে রিলেট করতে পারবে, কিন্তু তার সঙ্গেও যেহেতু আমি গ্রামে থাকি, তার তার অনেক কিছু চাহিদাও আছে, চাওয়া পাওয়াও আছে। যেমন আমি খেলতে প্রচন্ড ভালোবাসি, আমি মানে ভয়ানক ভাবে মানে খেলা প্রিয়। আমি ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, তারপর ইনডোর গেমস এর মধ্যে ক্যারাম বোর্ড, তাস, এসব খেলতে প্রচন্ড ভয়ানক ভালোবাসি। তার মধ্যে থেকেও ম্যানেজ করে পরে আমি কনস্টেবল যখন ফর্মটা বেরোলো, আমি রেডি হলাম, সেদিন থেকে দৌড়ার জন্য শুরু করলাম। আমি দৌড়াতে অতটা ভালো নই, তো দৌড়া স্টার্ট করলাম। আমার ওজন ছিল 86 কিলো। সেখান থেকে আমি প্র্যাকটিস করে 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 দৌড়ে দৌড়ে ওয়েট কমিয়ে 66 হলো আমার। আমি পুরোপুরি মানে ডাব্লিউবি কনস্টেবলের দিকে মানে দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম যে হ্যাঁ, এটা পরীক্ষাটা আমাকে দিতে হবে। প্রিলিমস ভালোভাবে পাস করলাম। তো যেদিন গ্রাউন্ড যায় আমি জানি যে আমার কোথাও না কোথাও হয় না, একটা ভাইব আসে ভেতর থেকে যে কোথাও না কোথাও আমি আটকে যাবোই, ভেতর থেকে মনে হচ্ছিল। যাই হোক, তো দৌড়া শুরু করলাম। আমার এক দাদার সাথেই আমার একই ব্যাচে পড়েছি, তাকে ধরে পরে আমি দৌড়ছি। সে আমাকে হেল্প করছে অ্যাকচুয়ালি, যে হ্যাঁ চলো তুমি আমাকে আমাকে ধরে ধরে দৌড়ো। কিন্তু সেই হয় যে লাস্ট একটা 3 মিটার ডিফারেন্স, 3 মিটারের মতো ডিফারেন্সে আমি এখানে ফেল করলাম। তো কিন্তু সেখান থেকে আমি একটা মানে মানে কি বলবো, একটা আলাদা একটা ভাইব পেয়েছি, একটা এমন একটা স্ট্রং জোন পেয়েছি, স্ট্রং পয়েন্ট পেয়েছি। তারপরে কিন্তু ডাব্লিউবিপি এসআই এর দৌড়, তার 1 মাস পরেই এসআই এর দৌড় কিন্তু আমি অনায়াসে আরামসে ওটা ক্লিয়ার করেছি। তার সঙ্গে ওয়্যারলেস অপারেটর ছিল, ওয়্যারলেস অপারেটরের দৌড়টা আমি মানে সুন্দরভাবে ক্লিয়ার করেছি। এবার আমি যেটা বললাম কনসিকুয়েন্সেসটা, সেটা হচ্ছে কনস্টেবলের যেদিন রান হয় তার 1 মাস পরে কনস্টেবলের মেন্স এক্সাম। আর আমরা 4 বন্ধু ছিলাম, আমার 3 বন্ধু পাস করেছিল, আমি একাই ফেল করেছিলাম। তো আমরা 4জনই কিন্তু একসাথে বেরোলাম, 4জনই একসাথে বিকালবেলা, আগের দিন বিকালবেলা জার্নি শুরু করলাম। সেই 3জন গেল ব্যারাকপুর, মানে ব্যারাকপুরে সেন্টার পড়েছিল তাদের, এবং আমি গেলাম টালিগঞ্জ, আমার এক দাদার বাড়ি। ওরা যেদিন কনস্টেবলের মেন্স দিচ্ছে, সেই দিন একই দিনে কিন্তু আমি ডাব্লিউবিসিএস এর বাংলা আর ইংরেজি পেপার দিচ্ছি, আচ্ছা আচ্ছা। সেম দিনে। হ্যাঁ, আমি যদি কনস্টেবলের গ্রাউন্ডটা পাস করতাম তাহলে কিন্তু হয়তো ওই 3জনের সঙ্গে আমিও যেতাম, কারণ আমার ওইখানে পাওয়ার চান্সেসটা অনেক বেশি। হুম 100 নম্বরের পরীক্ষা, আর এটা গ্রুপ সি, মানে ধরো 1350 নম্বরের পরীক্ষা প্রায়। তো কোথাও ভগবান যদি তোমাকে ডাউন করে, তুমি যদি তোমাকে কোথাও যদি ফেল করে, তার মানে এটা নয় যে সেটা হেরে যাওয়া। আমি কিন্তু এটা হার হারে টের পাচ্ছি। তো সেই দিনই কিন্তু আমি বুঝতে পারি যে না, সেদিন হয়তো আমাকে ভগবান ফেল করিয়েছে আজকে আমাকে এই চাকরিটা দেওয়ার জন্য। হুম। তো তারই রেজাল্ট আজকে আমি পেয়েছি। বাহ, খুব ভালো লাগলো। আমি হুম একদম ভিডিও শেষে চলে এসেছি। আমি দুটো জিনিস বলবো। প্রথম কথা হলো হুম যে মেন্স তো কোয়ালিফাই হলো, তারপর যখন ইন্টারভিউ, তো ইন্টারভিউ এর হুম প্রিপারেশন কেমন ছিল, আর যেদিন ইন্টারভিউ ছিল সেই দিনের অভিজ্ঞতাটা হুম। একটু শেয়ার করুন। হ্যাঁ, ইন্টারভিউ ইন্টারভিউ দেখো, আমি আবার তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে আমি তোমার ইন্টারভিউ ভিডিও প্রচুর দেখেছি। ইভেন 2020 যে তুমি গ্রুপ সি, হয়তো গ্রুপ সি এরই মনে ইন্টারভিউ করেছিলে পিএসসির বাইরে, হুম তাই না? 2000। হ্যাঁ, তুমি প্রচুর ভিডিও করেছিলে এবং সেটাই কিন্তু আমার প্রিপারেশন ছিল। আমি অন গড বলছি, আমি মিথ্যা কথা বলছি না। আমি ইভেন আমি যখন ইন্টারভিউ দিতে যাই, আমি তোমাকে খুঁজেওছি, যে যদি দাদাকে পাই। তো হয় না, একটা লোকের ইচ্ছা থাকে, মনের ইচ্ছা থাকে যে আমাকে যদি জিজ্ঞেস করে যে হ্যাঁ কি কি ধরলো। হুম, কৌতূহল একটা কিন্তু আমি তোমাকে পাইনি, হয়তো 2021 তুমি আসোনি। না। তো হ্যাঁ, তো আমার কিন্তু আমি থ্যাঙ্কফুল তোমার কাছে যে তুমিই ছিলে আমার প্রিপারেশন। আমি কোথাও কোনো মক ইন্টারভিউ দিতে যাইনি, কোথাও কিচ্ছু করিনি, আমার কোনো আইডিয়া ছিল না। আমি আবারও বলছি, ওই যে বললাম প্রথম থেকে একটাই কথা বলে আসছি, আমি সম্পূর্ণ অগোছালো। একটা জুতো জুতো আমাকে ছিল না, জুতো কিনে আনলাম আগের দিন। যে এটা হওয়া উচিত নয়, এটা কিন্তু বাকি স্টুডেন্টরা এখান থেকে যেন মোটিভেশন না নেয়। ঠিক আছে, আমি এটা ভুল করেছি। যাই হোক, তো আমি ইন্টারভিউ দিতে গেলাম পিএসসি অফিসে যখন ঢুকলাম, আমার 3জনের বোর্ড, মানে 3জনের একটা বোর্ড ছিল, আমার বোর্ড 2 ছিল। এক দুজন স্যার ছিলেন, একজন ম্যাডাম ছিলেন। আমার ইন্টারভিউ কিন্তু খুব একটা ভালো হয়নি, মানে আমার ইন্টারভিউ মিক্স নয় বা মানে ভালো বলা যায় না।
খারাপই বলা যায়। আমি কোন রকম প্রিপারেশন, মানে আমি যে বললাম মক ইন্টারভিউ বা কিছু দিয়ে যাইনি, তা আমি কিন্তু সেই জিনিসটার জন্য প্রস্তুত ছিলাম না যে কিভাবে হয় কি হয়। আর এত বড় একটা ইন্টারভিউ, 150 নম্বরের ইন্টারভিউ হবে। সো আমি প্যানেলে এখানে যখন বসলাম, তারা আমাকে বসতে বলেন, প্রচন্ড কর্ডিয়াল ছিলেন, খুব সুন্দরভাবে আমাকে তারা মানে ম্যানেজ করছিলেন, হেল্প করছিলেন। প্লাস তারা একদম রেলিভেন্ট কোয়েশ্চেন করেছেন, সিম্পল সিম্পল কোয়েশ্চেন করেছেন, কিন্তু আমি ওই যে ঘাবড়ে যাওয়ার কারণে অনেক কিছু অ্যান্সার আমি দিতে পারিনি। প্রচন্ড আমাকে মানে একটা ইরিটেটিং হয়েছিল। ইভেন আমি যে জিনিসগুলো পড়াই ক্লাস 9-10-এর, মানে সিম্পল সিম্পল হয়তো সায়েন্সের বা হিস্ট্রি বা জিকের কোয়েশ্চেন, সেগুলো এক দুটো আমি ভুল করেছি। কিন্তু যাই হোক, ওভারঅল মানে আমার এমসিকিউটা হয়তো একটু ভালো গেছিল, এমসিকিউ পেপারটা ভালো ছিল, বাংলা ইংরেজিটা ভালো হয়েছিল, যার কারণে ইন্টারভিউর সেই রেজাল্ট আমার উপর অতটা ফরক পড়েনি, হেল্প হয়েছে আমার। আমি একটা প্রশ্ন করব যে আচ্ছা এই যে মানে এমসিকিউ প্র্যাকটিস, ঠিক আছে, হুম, যখন আর কি মেন্স এর আগে হোক বা প্রিপারেশন স্টেজে হোক, এমসিকিউটা বা মক টেস্টটা কিভাবে আপনি দিতেন? হুম। আমার দুটো দুটো পয়েন্ট আমি বলবো। একটা পয়েন্ট হচ্ছে আমি প্রায় 2012-13 থেকে 2020-21-22, মানে যতদূর পর্যন্ত ডাব্লিউবিসিএস হয়েছে, প্রতিটার মেন্সের যে প্রিভিয়াস ইয়ারের পেপারগুলো, সেগুলো আমি কিন্তু থরলি ফলো করেছি। আমি লিখতাম না খাতায়, কিন্তু হয়তো ফাঁকা বসে আছি, সেখানে হয়তো ওই গুগলে সার্চ করলাম, পেপারগুলো মানে চলে এলো, সেখান থেকে আমি পড়া পড়া করতাম, মানে পড়তাম। এই একটা জিনিস। আর সেকেন্ডলি আমার একটা মিক্স প্রিপারেশন ছিল। আমি আমি আগেও বললাম যে একটা হচ্ছে ডাব্লিউবিসিএস প্লাস এসএসসি, আমি দুটোকে একসাথেই পড়াশোনা করেছি, যদিও দু নৌকায় পা দিয়ে চলা ওটা, সবার পক্ষে মানে সবার জন্য নয়, আমার জন্য ছিল না, আমার জন্য ওটা ক্ষতিকারকই হয়েছে, যাই হোক। কিন্তু যেহেতু আমি এসএসসি প্রিপারেশন নিতাম, এসএসসির ওই টেক্সট বুক থেকে হোক বা আড্ডা 24/7 থেকে হোক, প্রচুর আমি এসএসসির মক দিয়েছি। কোথাও না কোথাও তারা কোলাইড করে, ম্যাথসটাও কোলাইড করে, জিকেটাও কোলাইড করে। প্লাস আরেকটা বই আছে, সুতপা কর এবং সমীম হ্যাঁ, শামীম সরকার বলে, হয়তো আই থিঙ্ক নাম। হুম, হ্যাঁ, তার একটা মেন্সের পেপারের একটা তারা বই খুব সুন্দরভাবে বানায়, 200 মানে মেন্সের পেপারগুলো। তো সেইগুলো আমি মক হিসেবে দিতাম। দিচ্ছেন। তো এই যে সফলের পেছনে আপনার মানে কার কার হুম, অবদান রয়েছে আপনি বলতে পারেন? হুম। হ্যাঁ, লিস্টটা তো অনেক বড়। অবদান তো মানে বলা যায়, মানে ইয়ে করা যায় না, ব্যক্ত করা যায় না, মানে শেষই হবে না বললে পরে। যাই হোক, তো সব থেকে বড় অবদান যার বলা যায় সব থেকে, সেটা হচ্ছে আমার মা বাবা। মা বাবা প্রচন্ড ভাবে সাপোর্ট করেছে। আমি যে বাড়িতে বসে প্রিপারেশন নিচ্ছি, 1-1.5 বছর সময় লেগেছে, সেই সময় আমি কিছু করছি না, কোনো কাজের জন্য কিছু চিন্তা ভাবনা করছি না, এটার পরেও কিন্তু আমাকে সম্পূর্ণভাবে সাপোর্ট করে গেছে। ঠিক আছে, হয়তো আমি পড়ছি, তারা দেখছে, সেখান থেকে তারা মোটিভেট হচ্ছে যে হ্যাঁ, এ পড়াশোনা করছে, ঠিক কোথাও না কোথাও ঠিক বেরিয়ে যাবে। এটা একটা। এবং আমার দাদারা, মানে আমার পাড়ার যারা, মানে আমার আমার যারা টিচার, আমার টিচাররা ম্যাক্সিমাম আমার দাদা, আমি তাদেরকে স্যার বলি না। তো সেই দাদারা আমাকে ভালোভাবে হেল্প করেছে। তাদের কাছ থেকে আমি পড়েছি এবং তাদের কাছ থেকে আমি পড়ানো শিখেছি। তারা আমাকে পড়ানো শিখিয়েছে কিভাবে পড়াতে হয়। তো এখান থেকে অনেক নাম আছে, যেমন তো আমি বলতেই পারি, তন্ময়দা আছে, গৌরবদা আছে, অলোকদা আছে, এরা শঙ্কুদা আছে, এরা অনেকে আমাকে ভালোভাবে মানে আমাকে পুরো সেফ দিয়েছে যে হ্যাঁ, এইভাবে তোমাকে তৈরি করতে হবে। আমার কিছু বন্ধুরা আছে, সেই বন্ধুদের সঙ্গে আমি গ্রুপ স্টাডি করতাম, মাঠে দৌড়তাম, তাদের সঙ্গে আমি মাঠে প্র্যাকটিস করতাম কনস্টেবলের জন্য। সুমন আছে, অয়ন আছে, রাহুল আছে, বিক্রম দা আছে, অনেকেই আছে যারা অনবদ্য একটা অবদান রেখেছে আমার উপর। প্লাস আমার স্টুডেন্টসরা, মানে আমার যারা ছোট ছোট ভাই বোনেরা, তারা প্রতিটা মুহূর্তে আমাকে এনকারেজ করেছে, কোয়েশ্চেন করেছে, সেই কোয়েশ্চেন থেকে আমি আমার মানে আমাকে আরো সমৃদ্ধ করেছি। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার হুম, ভবিষ্যৎ জীবন অনেক অনেক ভালো কাটুক। আর মানে হুম, খুবই ভালো লাগলো যে ডাব্লিউপি কনস্টেবলের যে রান থেকে শুরু করে। তো আমার একটা হুম, কোশ্চেন থাকবে যে ধরুন এই সামনে তো কলকাতা পুলিশ রয়েছে, ডাব্লিউপি কনস্টেবল রয়েছে, বহু মানুষ যারা হুম, দেখছে, অনেকেই প্রিপারেশন নিচ্ছে। হুম, তো আপনি তো হুম, নিজেও একসময় নিতেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের হুম, জন্য কিছু বলুন। হুম। মানে আহ, এখন তাদের জন্য আমার মানে, হ্যাঁ, আমি পুলিশের প্রিপারেশন আমি যে জিনিসটা বুঝেছি, যে তিন ক্যাটাগরির ছেলে হয়, ছেলে মেয়ে হয়। তিনটে ক্যাটাগরি, একটা হচ্ছে যারা পড়াশোনায় ভালো, একটা হচ্ছে যারা গ্রাউন্ডে খুব ভালো, আর থার্ড ক্যাটাগরি যেটা সব থেকে মানে সেটা যেটা সব থেকে ভালো, সেটা হচ্ছে পড়াশোনায় এবং গ্রাউন্ডে দুটোতেই ভালো। থার্ড ক্যাটাগরির মানুষজন খুব কম। কারণ আমি যদি কনস্টেবলটাকে ধরি, 6.5 মিনিটে 1600 মিটার কমপ্লিট করা, প্লাস 50+ বা 60 কাছাকাছি নাম্বার পাওয়া ছেলে মেয়ে কিন্তু নিতান্তই কম। তো আমি এটাই বলবো, যার পড়াশোনা ভালো তার আমার মনে মনে হয় গ্রাউন্ডে একটু বেশি ফোকাস করা উচিত। কারণ গ্রাউন্ডটা
একটু আগে তুমিও যেমন বললে আমিও বলছি, মুখের কথা নয়, কারণ আমি নিজে ফেস করেছি বলেই বলছি। অনেকেই বলে দেবে যে হ্যাঁ হয়ে যাবে, প্র্যাকটিস করলে 1 মাস 2 মাস, এগুলো চারটিখানি জিনিস নয়, মুখের কথা নয়। তো তার আমার মনে হয় যে সময় থাকতে গ্রাউন্ডে ফোকাস করা উচিত, একটা পারফেক্ট টাইম টেবিল মেনে এবং নির্দিষ্ট দিশাতে সেই জিনিসটা প্র্যাকটিস করা উচিত। এবং যার গ্রাউন্ড ভালো, সে কিন্তু গ্রাউন্ডের জন্য কিন্তু চাকরি পাবে না। এই যুগে যা অবস্থা, যে আমি গ্রাউন্ড ঠিকভাবে করে নিলাম তো আমার চাকরিটা হয়তো আমার জন্য ইজি হবে, তা কিন্তু নয়। কারণ কাট অফের যা দিন দিন কম্পিটিশন বাড়ছে, কাট অফ ভয়ানক ভাবে বাড়ছে। তাকে আমি বলবো, যার যদি গ্রাউন্ড ভালো আছে, তুমি হয়তো ওটাকে একটু 1 ঘন্টা 1.5 ঘন্টা মেনটেন করে পরে বাকি সময় তুমি তোমার পড়াতে ফোকাস করো, দেন ইট উইল হেল্প। তো বিএম এডুকেশন চ্যানেলে অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য, মূল্যবান সময় দেওয়ার জন্য। বিএম এডুকেশন চ্যানেল পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আর বিএম এডুকেশন চ্যানেলে যারা দেখছেন ভিডিওটা, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই ভবিষ্যতে এরকম ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ। তোমাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।